আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গুম কমিশনের সুপারিশের নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যের চাকরি যায়নি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন পাবলিক টয়লেট। নির্বাচনের মাধ্যমে যারাই আসুক আমরা তাদের সাদরে গ্রহণ করব। হেফাজতের সমাবেশে গণহত্যা, শেখ হাসিনা সহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। গুম কমিশনের সুপারিশের নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যের চাকরি যায়নি। দেশে বলপূর্বক গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কোনো সুপারিশের ভিত্তিতে দেশের কোনো নিরাপত্তা বাহিনী তাদের কোনো কর্মকর্তা ও সদস্যকে বরখাস্ত করেনি। রোববার গুম বিষয়ক তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের সুপারিশের ভিত্তিতে দেশের নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলে এ তথ্যটি মিথ্যা প্রচার করা হয়েছে। এটি একটি ভুয়া খবর। বেশ কয়েকটি টিভি চ্যানেলে এটি নিয়ে ভুল সংবাদ প্রচার করেছে। আমরা আশা করি টিভি চ্যানেলগুলো তথ্যটি সংশোধন করে প্রচার করবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন পাবলিক টয়লেট। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন পাবলিক টয়লেটে পরিণত হয়েছে। এক সময়ের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু গত ৪ মাস আগেও যেখানে প্রবেশ করতে লবিং করা হতো, এখন প্রবেশ করা তো দূরের কথা, দুর্গন্ধে এর সামনে দিয়ে হেঁটে পার হওয়া যেন দুষ্কর। গুলিস্তানের ১০ তলা বিশিষ্ট কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে থেকেই ধ্বংসযজ্ঞের ছাপ চোখে পড়ে। পোড়া দেওয়ালগুলো ছাড়া কোনো কিছুই অবশিষ্ট নেই। স্টিলের তৈরি নাম ফলকগুলোও খুলে ফেলেছেন দুর্ভিক্ষ জনতা। পুড়িয়ে দেওয়া হয়েছে পূর্ব পাশের ভবনটিও। পোড়া ভবনটির ভেতর থেকে বিভিন্ন ধরনের মালপত্র খুলে নেওয়া হয়েছে। নিচতলায় এখনো আগুনে পোড়া ছাই, ভাঙা কাঁচ, পোড়া কাঠ ও স্যাঁতস্যাঁতে পরিবেশ। দ্বিতীয় তলার ফ্লোরে পানির সঙ্গে মিশে আছে পোড়া কাগজপত্র ও বিভিন্ন আসবাবপত্রের অংশ। আগুনে পুড়ে যাওয়া কাগজপত্র সহ ভাঙা কাঁচ এখনো ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিভিন্ন ধরনের মাদকের বোতল দেখা গেছে প্রতিটি তলায়। জানা যায় ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি অরক্ষিত। দলের কোনো নেতাকর্মী আর কার্যালয়ে আসেন না, ফলে মাদক সেবী সহ ছিন্নমূলের অনেকেই সেখানে অবাধ প্রবেশ করেন। কার্যালয়টির নিচতলায় পরিণত হয়েছে পাবলিক টয়লেটে। ভবনে অবস্থান করা কয়েকজন ব্যক্তি জানান, তারা ওই এলাকায় রিক্সা চালান। পরিশ্রান্ত হলে ভবনের ওপরে কোনো তলায় এসে বিশ্রাম নেন, মাঝে মধ্যে খেলাধুলা করেন। তাদের একজন সুলাইমান বলেন, ভবনটির যাবতীয় আসবাবপত্র চুরি হয়ে গেছে। এখনো ভবনটির বিভিন্ন অংশের রড কেটে নিয়ে যাচ্ছে কেউ কেউ। কিছু মানুষ ভবনটিতে নিয়মিত মাদক সেবন করে বলেও জানান তিনি। পথচারী শফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ যেমন কর্ম করেছে তেমন ফল ভোগ করতেছে। এই ভবন থেকে তারা দেশের মানুষের উপর নির্যাতনের নকশা আঁকত। প্রসঙ্গত ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ দলটির শীর্ষস্থানীয় প্রায় সব নেতা দেশ ছেড়ে পালিয়েছেন। ওই দিন সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় ভাঙচুর করে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন জনতা। নির্বাচনের মাধ্যমে যারাই আসুক আমরা তাদের সাদরে গ্রহণ করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। আমরা বিশ্বাস করি তারা আগামী ৬ মাসের মধ্যে জাতিকে একটি নির্বাচন উপহার দেবে। সেই নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক না কেন আমরা তাদের সাদরে গ্রহণ করব। সেখানে সবার ভোটের অধিকার থাকবে, গণতন্ত্র থাকবে, মানবাধিকার থাকবে। রোববার ঢাকা রিপোর্টস ইউনিটিতে বরিশাল বিভাগ সমিতির উদ্যোগে মুক্তিযুদ্ধের ৯তম সেক্টর কমান্ডার, বাংলাদেশের প্রথম রাজবন্দী বীর মেজর অব এম এ জলিলের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাফিজ বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডারের নেতৃত্বে বরিশালে ব্যাপক কর্মকাণ্ড করেছিলেন তিনি। অথচ স্বাধীন বাংলাদেশে গ্রেপ্তার হয়ে দীর্ঘ ৯ মাস কারাবরণ করেন তিনি জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমৃত্য সংগ্রামী তাকে করেছিল প্রতিবাদী। জালিম ও লুটেরা শাসকের বিরুদ্ধে তিনি ছিলেন অকুতোভয় দেশপ্রেমী
হিসেবে তিনি সারা বাংলার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন, আর সেটি তার জীবনে কাল হয়ে গিয়েছিল। এখন সময় এসেছে তাকে মূল্যায়ন করার। ইতিহাসের এক কালজয়ী ব্যক্তিত্ব ছিলেন মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টরের কমান্ডার মেজর এম.এ. জলিল। তাকে মরণোত্তর বীর উত্তম খেতাব ফিরিয়ে দিতে হবে, এটি রাষ্ট্র ও সরকারের দায়িত্ব। তিনি বলেন, বরিশাল বিমানবন্দর তার নামে করা উচিত। যারা জীবনে মুক্তিযুদ্ধ করেনি তাদের নামে কি করে ক্যান্টনমেন্ট হয়? বরিশাল বিভাগের তাদের নামে যা কিছু আছে সবকিছু বাতিল করে দিতে হবে। কোনো ব্যক্তির নামে ক্যান্টনমেন্ট হতে পারে না। হেফাজতের সমাবেশে গণহত্যা, শেখ হাসিনা সহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের গণসমাবেশে গণহত্যার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। শাপলা চত্বরের সেই সমাবেশে অংশ নিয়ে গুলিতে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোহান আহসানের মা ইফফাত আরা রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে অন্যান্য আসামিরা হলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মঈনুদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগ নেতা শেখ ফজলে করিম, সেলিম আব্দুল লতিফ সিদ্দিকী, মাহবুবুল আলম হানিফ, বাহাউদ্দিন নাসিম, ডক্টর আব্দুর রাজ্জাক, ডক্টর আহসান মাহমুদ, মৃণাল কান্তি দাস, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, এআইজি শহীদুল ইসলাম, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, বিজিবির তৎকালীন প্রধান, র্যাবের ডিজি, র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের কমান্ডার তৎকালীন লে কর্নেল জিয়াউল আহসান, তৎকালীন ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারি, যুবলীগের সভাপতি ও সেক্রেটারি সহ ৪৪ জন। প্রসঙ্গত, ১১ বছর আগে শাপলা চত্বরে অবস্থান নিয়ে আলোচনায় এসেছিল কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ ও নারী নীতির বিরোধিতা করা সহ ১৩ দফা দাবি তুলে হেফাজত ইসলামের ওই কর্মসূচি দিয়েছিল। ২০১৩ সালের ৫ মে দিনভর উত্তেজনা ও সহিংসতা হয়েছিল সংগঠনটির ওই কর্মসূচিকে কেন্দ্র করে। সেই রাতে রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বর ঘিরে তৈরি হয়েছিল এক ভীতিকর পরিবেশ। শেষ পর্যন্ত পুলিশ, র্যাব ও সীমান্ত রক্ষা বাহিনী, বিজিবির অভিযানে খালি করা হয়েছিল শাপলা চত্বর।